শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটক। এই নাটকের আংশিক দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে, সেটাই বলছি। এই নাটকটা পড়ার আগে বা জানার আগে নাটকের কিছু পূর্ব কথা আছে, অর্থাৎ সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের সম্পর্ক, পলাশির যুদ্ধটা ঠিক কেন হলো, পলাশির যুদ্ধের ক্ষেত্রে আর কি কি ভূমিকা ছিল অন্যান্যদের, সিরাজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল কারা, ষড়যন্ত্র কিভাবে শুরু হলো, এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। সেটা আমি পরে জানাবো বা আমি অনলাইন ক্লাসে জানিয়ে দেব। এখানে আমি নাটকটাই পড়ার চেষ্টা করছি। নাটকটা একটা ভাগে সম্ভব নয়, অনেক বড় নাটক, দুটো ভাগে আমি করার চেষ্টা করছি। সিরাজদৌল্লা এই নাটকে যে দৃশ্যায়নটা করা হয়েছে, অর্থাৎ যেই দৃশ্যায়নটা আগে বলি, অর্থাৎ মঞ্চসজ্জা। নাটক তো মঞ্চেও কীরকম হবে সেটা নাট্যকার আগেই বলে দেন। বলা হয়েছে দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট, সভাসদদের মাঝে মির্জাফর, মোহনলাল, মীরমদন, রায়দুল্লভ একদিকে, আরেকদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা দণ্ডায়মান, আর গোলাম হোসেন যথারীতি নবাবের পায়ের কাছে বসে আছে। এটা হচ্ছে নাটকের একটা চিত্রপট বা মঞ্চসজ্জা। এই অবস্থায় নাটকটা শুরু হতে চলেছে। ঠিক আছে। সিরাজদৌল্লা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজদৌল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, তারপর ইংরেজরা তাকে পলাশির যুদ্ধে হারিয়ে দেন, দিয়ে বাংলা দখল করে। এখানে পলাশির যুদ্ধ অবধি নেই, পলাশির যুদ্ধের আগ অবধি আছে। অর্থাৎ সিরাজের রাজ দরবারে সিরাজের প্রিয় যারা বা যাদের সিরাজ ভরসা করতেন, বিশ্বাস করতেন, বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছিলেন, তারা কিভাবে সিরাজ বিরোধী হয়ে উঠল তারই কথোপকথন। প্রত্যেকটা চরিত্র তোমাদের জানতে হবে, সিরাজ সম্বন্ধে আরও ডিটেল জানতে হবে। মির্জাফর ছিলেন সিরাজের প্রধানমন্ত্রী এবং প্রধান সেনাপতি, সবথেকে বড় বিশ্বাসঘাতক যিনি, তার নাম মির্জাফর। মীরমদন আর মোহনলাল সিরাজের দুই প্রিয় সঙ্গী, এবং এরা কিন্তু বিশ্বাসঘাতক নয় মোটে, একমাত্র এই দুজন এবং গোলাম হোসেন, এরা তিনজন ছিল সিরাজ ভক্ত। এই মীরমদন মোহনলাল তারা বহু চেষ্টা করেও সিরাজকে বোঝাতে পারেননি যে আপনার বিরুদ্ধে কারা কারা রয়ে গেছে। সিরাজ ওদের অন্ধের মতো বিশ্বাস করেছিল এবং তার পরিণতি পলাশির যুদ্ধ। কিন্তু মীরমদন মোহনলাল তারা জীবনভর সিরাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন এবং তারা কোনো অবস্থাতেই কোনো বিশ্বাসঘাতকতা করেনি, বরঞ্চ অত্যন্ত প্রভুভক্তি দেখিয়ে গিয়েছিলেন মীরমদন আর মোহনলাল। এই দুটো চরিত্র ব্যতিক্রম সিরাজের যারা সঙ্গী আছে তার মধ্যে, এবং অবশ্যই গোলাম হোসেন। যদিও গোলাম হোসেন খুব বেশি পদ অধিকারী ছিলেন না, সিরাজের প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী, সমস্ত দায়িত্ব নিয়ে যিনি বসে আছেন তার নাম মির্জাফর। তিনি প্রধান ষড়যন্ত্রের নায়ক বা মূল লোক। তার সঙ্গে যুক্ত হয়েছিল রায়দুল্লভ, রাজবল্লভ, এরা। জগৎ শেঠ ছিলেন সিরাজের অর্থমন্ত্রী বলতে পারো। সিরাজের যাবতীয় এই আর্থিক বিষয়, রাজস্ব বিষয় যিনি দেখভাল করতেন। এছাড়াও রাজবল্লভ, রায়দুর্লভ, এরাও বিভিন্ন বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সিরাজ এদের বিশ্বাস করেছিলেন এবং তারই পরিণতিতে সিরাজকে এরা বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে শেষ করে দেয় পলাশির যুদ্ধে। ওয়াটস এই গল্পের নাটকের আরেকটা চরিত্র দেখবা। ওয়াটস হচ্ছে একজন ইংরেজ প্রতিনিধি,
ইংরেজদের সঙ্গে সিরাজের যে আলীনগরের সন্ধি হয়েছিল, মানে সিরাজ যখন বিরক্ত হয়ে রাগে কলকাতা আক্রমণ করে সিরাজ ইংরেজদের শাস্তি দেন, তারই পরবর্তীতে এই তোমার আলীনগরের সন্ধি হয়। সে আলীনগরের সন্ধির শর্ত অনুযায়ী ইংরেজরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের একজন প্রতিনিধি বা রেসিডেন্টকে সিরাজের দরবারে উপস্থিত রাখত। সে সিরাজের অন্যান্য দরবারের লোকেদের মতোই থাকতো, তার আলাদা জায়গা ছিল। কেন থাকতো? যে সিরাজ যদি ইংরেজদের কোনো কথা বলতে চাইতেন বা ইংরেজদের বিষয়ে কোনো কথা বা অভিযোগ নিয়ে কথা বলতে চাইতেন, তাহলে এর সঙ্গে কথা বললেই হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য একজন প্রতিনিধি সিরাজের দরবারে থাকতো। ঠিক একইভাবে ইংরেজরা যেরকম বাংলায় বাণিজ্য করতে এসে রাজ্য বিস্তার বা সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে, তেমনি আরেকটা শক্তিও এসেছিল, তোমরা জানো, ফ্রান্স থেকে ফরাসিরা। কিন্তু ফরাসিরা তো ইংরেজদের মতো এত হিংস্র হয়ে ওঠেনি, তারাও বাণিজ্য করতে এসেছিল, কিন্তু তারাও ওভাবে সাম্রাজ্য দখল বা রাজ্য দখলের ওভাবে চেষ্টাও করেনি। তবুও ফরাসিদের একজন প্রতিনিধি সিরাজের রাজদরবারে থাকতো, তার নাম ছিল মসিয়ে লা। তাহলে ইংরেজদের প্রতিনিধির নাম ছিল ওয়াটস আর ফরাসিদের প্রতিনিধির নাম ছিল মসিয়ে লা। আচ্ছা, সিরাজ ইংরেজদের প্রতি খুব ক্ষুব্ধ, কারণ ইংরেজরা যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রে তার রাজসভার প্রত্যেকে যে যুক্ত, মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, এছাড়াও আরেকজন ছিল, সেটা হলো তার মাসি ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম তার যে মহল ছিল, সে মহলটার নাম ছিল মতিঝিল। সে মতিঝিল মহলে প্রতিদিন সন্ধ্যায় এই ষড়যন্ত্রের আসর বসাতো, কিভাবে সিরাজকে সিংহাসনচ্যুত করা যায়, কিভাবে সিরাজকে শেষ করে দেওয়া যায়। এই ষড়যন্ত্রে, এই চক্রান্তে যোগ দিল ইংরেজরা, মানে রবার্ট ক্লাইভ, ব্রিটিশ সেনাপতি। স্থির হল সিরাজের বিরুদ্ধে যুদ্ধ করে সিরাজকে শেষ করে দেওয়া হবে এবং তার পরিবর্তে মির্জাফরকে বাংলার নবাব করা হবে। আর মির্জাফর ইংরেজরা যা চাইছে সমস্ত ক্ষমতা প্রদান করবে। এই চক্রান্তের খবর এবং প্রমাণ সিরাজের কাছে বহু আগেই পৌঁছে যায়। সিরাজ হাতে নাতে এই প্রমাণ পান যে মির্জাফর, রাজবল্লভ, রায় দুর্লভ, জগৎ শেঠ, তার মাসি ঘসেটি বেগম এবং ক্লাইভ, তারা সবাই ষড়যন্ত্রে যুক্ত। তো যদি একজন নবাবের বিরুদ্ধে বা একজন সম্রাটের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হয়, তাহলে সেই নবাবের বা সেই সম্রাটের কি করা উচিত? একজন নবাবের বিরুদ্ধে বা একজন সম্রাটের বিরুদ্ধে তারই রাজসভায় তারই মন্ত্রীবর্গরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, সে নবাবের বা সম্রাটের কি করা উচিত? ওদের দ্রুত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা উচিত। রাজদ্রোহের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। সিরাজ এমন, মৃত্যুদণ্ড তো অনেক দূরস্থান, এদের কোনো শাস্তিই দিলেন না, তার বদলে এদের সঙ্গে সমঝোতা করলেন, এদের রিকোয়েস্ট করলেন প্রায় হাত জোর করে। প্রমাণ পাওয়া সত্ত্বেও মীরমদন মোহনলাল বারংবার বলেছিলেন যে আপনি যাদেরকে বিশ্বাস করছেন তারা কিন্তু চক্রান্তে যুক্ত। সিরাজ কথা শোনেনি, তার ভুল, পার্সোনাল ভুল ছিল। দ্বিতীয়ত, ঐতিহাসিকরা এটাও বলেন, কোনো ঐতিহাসিক, যে সিরাজ ছিল একটু অকর্মণ্য টাইপ, অলস প্রকৃতির। কাজেই এইসব বিষয়ে এদের বিরুদ্ধে কথা বলতে গেলে
সিরাজের এদের প্রতি বিশ্বাস রাখার কারণ এটাও বলা যায়, মানে ঐতিহাসিকরা কেউ কেউ বলেন যে সিরাজ একটু ভীতু প্রকৃতির ছিলেন, আবার সিরাজেরও নাকি কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি মাত্রায় ত্রুটি ছিল। যাই হোক, যেটাই হোক, তবে সম্রাটের ত্রুটি আবার ত্রুটি কি? রাজা যদি নিজের ত্রুটি নিয়ে বেশি মাথা ঘামায় তাহলে তো মুশকিল। রাজাকে বা সম্রাটকে বা নবাবকে শক্ত হতে হবে। এতটুকু বিদ্রোহের যদি আঁচ পাওয়া যায়, এতটুকু চক্রান্তের আঁচ পাওয়া যদি যায়, সঙ্গে সঙ্গে সেটাকে শেষ করে দিতে হবে, তবেই সিংহাসন থাকবে, আর না হলে যাবে। সিরাজ করতে পারেননি, তাই তার সিংহাসন যাওয়াটাই স্বাভাবিক ছিল। হাতে নাতে প্রমাণ পেয়েছেন তিনি, কারোর কথায় নয়, রীতিমতো প্রমাণ যে মির্জাফর বা অন্যান্যরা তারা চক্রান্ত করছে। তারই পরিপ্রেক্ষিতে এই নাটকের মধ্যে দেখবা এই যে এরকম দাগ দেওয়া আছে কিছু, এই যে সিরাজ দাড়ি, অমুক দাড়ি, এটা দাড়ি নয়, ওটা মানে হচ্ছে ও বলছে কথাটা, ঠিক আছে? সিরাজের পর দেখবে দাড়ি দেওয়া আছে বা দাগ দেওয়া আছে, ওয়াটসের পরে দাগ দেওয়া আছে, ওটা দাগ বা দাড়ি নয়, ওটা ও কথাটা বলছে সেটা বোঝানোর জন্যই বলা হয়েছে। সিরাজ বলছে, ওয়াটস মানে রাজসভা বসে আছে, সিরাজ মাঝখানে, এ পাশে কয়েকজন ও পাশে কয়েকজন, যেমন সভাসদরা থাকে, মন্ত্রীবর্গরা থাকে, তার মাঝখানে সিরাজ বলছেন ওয়াটস মানে ওই সে ইংরেজ প্রতিনিধি। ওয়াটস বলছে ইউর এক্সেলেন্সি মানে হ্যাঁ বলুন স্যার, ব্যাপারটা এরকমই। সিরাজ, কলকাতা জয় যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সে নগরের নাম আমরা আলীনগর রাখি। ওয়াটস বলছে, ওয়াটস দাঁড়িয়ে মানে ওয়াটস বলছে জানি ইউর এক্সেলেন্সি। সিরাজ, আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার শর্তও তোমার জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। তখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তা জানো। ওয়াটসে জানি ইউর এক্সেলেন্সি মানে সিরাজ বলছেন আমি যখন কলকাতা আক্রমণ করলাম, এবার কলকাতা আক্রমণ কেন করলে না করলে সেটা আমি অনলাইনে বলবো, এখন এত বলা যাবে না। তখন ওয়াটস তুমি আমার সঙ্গেই ছিলে, তখন তুমি দেখেছো আমি কি করেছি? বলে হ্যাঁ জানি। তারপর আমি কলকাতার নাম চেঞ্জ করে রাখলাম আলীনগর। বলে হ্যাঁ। তারপর তোমাদের সঙ্গে আলীনগরের সন্ধি হলো, সে সন্ধির শর্ত অনুযায়ী তোমাকে ওই ইংরেজরা মানে ব্রিটিশ কোম্পানি তাদেরই একজন রিপ্রেজেন্টেটিভ রূপে আমার দরবারে রাখে। হ্যাঁ, সেখানে সন্ধিতে বলা হয়েছিল যে যদি ইংরেজরা কোনো রকমভাবে সন্ধির শর্ত না মানে বা কোথাও সন্ধি না মেনে চলে, সঙ্গে সঙ্গে তোমাকে আমি তোপ মানে হচ্ছে কামানের মুখে বেঁধে উড়িয়ে দিতে পারি, মানে বোম বেঁধে উড়িয়ে দিতে পারি, মানে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারি, জানো? ওয়াটস বলছে হ্যাঁ জানি। তাহলে তুমি প্রস্তুত হও। ওয়াটস বলছে মানে আমি তো জানলাম না আমি কি অপরাধ করেছি, আপনি আমাকে তোপের মুখে উড়িয়ে দেবেন। বলে অপরাধ? সিরাজ বলছে তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়েছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। ওয়াটস বল আপনার অভিযোগ আমি কিছুই বুঝতে পারছি না, কি করেছি আমরা? সিরাজ বলছে ঠিক আছে, কিছুই বুঝতে পারছো না বুঝিয়েছি। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি মানে হচ্ছে সিরাজের দরবারের যিনি মুন্সি কিন্তু এটা পদ, তার কাছে বিভিন্ন ডকুমেন্টস, সরকারি কাগজপত্র, নথিপত্র জমা থাকে।
তো একটা চিঠি সিরাজের হাতে পড়েছে, ওটা মুন্সিজির কাছে সে জমা রেখেছে, তাই সিরাজ মুন্সিজির কাছে চাইলো যে মুন্সিজি চিঠিটা, মানে ওয়ার্ডস বুঝতেই পারছে না যে তারা কি অপরাধ করেছে। সিরাজ বলছে তোমরা সভ্যতা, ভদ্রতা, ভব্যতার সীমা লঙ্ঘন করে ফেলেছো, আর ধৈর্য রাখতে পারছি না, তোমরা মানে ইংরেজরা, তাই চিঠিটা তোমাকে দেখাচ্ছি, তুমি বুঝতে পারবে যে কি অপরাধ তোমরা করেছো। বলে মুন্সিজি চিঠিটা দিল। বলো মুন্সিজিকে আবার মুন্সিজি ওয়ার্ডসকে চিঠি দিলেন, ওয়ার্ডস চিঠিটা পড়ছে। শেষের দিকে কি লেখা আছে? সিরাজ বলল চিঠিটার শেষের দিকটা পড়ো, শেষের দিকে কি লেখা আছে? ওয়ার্ডস পড়ছে। I now acquaint you that the remainder of the troops which should have been here long since, and which I hear the colonel told you expected, will beat at Calcutta in few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water of the Ganges shall not be able to extinguish. সিরাজ বলে মুন্সিজি আপনি তো পড়েছেন, চিঠির মর্মটা বুঝিয়ে দিন। মুন্সিজি পড়লেন, এই চিঠিতে লেখা আছে কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছাবে। আমি সত্বর আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠাবো এবং সংবাদ দিব যে আরও জাহাজ এবং আরও সৈন্য চলে আসুক বাংলায়। বাংলায় আমি এমন আগুন জ্বালাবো যে সমস্ত গঙ্গার জল দিয়েও তা নিভানো যাবে না।